স্মার্ট টেকনিক এডুকেশনের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমি নবম দশম শ্রেণীর রসায়ন বিষয়ে চতুর্থ অধ্যায় নিয়ে আলোচনা করব। চতুর্থ অধ্যায়ে আছে তোমাদের পাঠ হবে পর্যায় সারণী। পর্যায় সারণীর আগে আমি যে ভিডিওগুলো করছিলাম মৌলসমূহের পর্যাবৃত্ত ধর্ম, মৌলসমূহের পর্যায় সারণী থেকে তাদের অবস্থান নির্ণয় করা শিখেছিলাম, হাইড্রোজেনের অবস্থান শনাক্ত করছিলাম, হিলিয়ামের অবস্থান শনাক্ত করছিলাম। আজকে আমরা পর্যায় সারণীর মৌলের যে পর্যাবৃত্ত ধর্মগুলো আছে এই ধর্মগুলো নিয়ে আলোচনা করব। পর্যাবৃত্ত ধর্মগুলো কি? ধরো ধাতব ধর্ম, অধাতব ধর্ম, পরমাণুর ব্যাসার্ধ, আয়নীকরণ শক্তি ইত্যাদি যে ধাতব ধর্মগুলো আছে এই ধাতব ধর্ম নিয়ে আমরা আজকে আলোচনা করব। এর আগে যে পর্বগুলো ছিল এর আগের পর্বে আমি হিলিয়ামের অবস্থান সম্পর্কে বলেছিলাম। আজকে শুধু আমি তোমাদেরকে ধাতব ধর্ম, মৌলসমূহের পর্যাবৃত্ত ধর্মের মধ্যে ধাতব এবং অধাতব ধর্ম নিয়ে আলোচনা করব। দেখো, ধাতব ধর্মের আগে আমরা আসি ধাতুটা কি। ধাতু কি বা কাকে বলে? ধাতুটা হচ্ছে যেটা চকচাক করবে, বিদ্যুৎ পরিবহন করবে, পড়ে গেলে ঝনঝন শব্দ করবে, এটাকে বলা হয় ধাতু। আর যদি আমরা আধুনিক সংজ্ঞা অনুসারে বলতে চাই তাহলে আমরা কি বলতে পারি? যে সকল মৌল ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আদানে পরিণত হয় বা আয়নে পরিণত হয় তাদেরকে ধাতু বলা হয়। অর্থাৎ যে সকল মৌল, ধাতুটা কি দেখো, ধাতুটা হচ্ছে যে সকল মৌল এক বা একাধিক ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আয়নে পরিণত হয় তাকে ধাতু বলে। ধাতুটা হচ্ছে যে সকল মৌল এক বা একাধিক ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আয়নে পরিণত হতে পারে তাদেরকে ধাতু বলে। আবার আমরা এভাবে বলতে পারি, যে সকল মৌলের ইলেকট্রন বিন্যাসের সর্বশেষ কক্ষপথে 1, 2, 3 মৌল থাকে তারাই হচ্ছে ধাতু। আবার বলি, দেখো, আমরা ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে ধাতু এবং অধাতুকে শনাক্ত করতে পারি। কিভাবে? যে সকল মৌলের ইলেকট্রন বিন্যাস করার পরে দেখবো সর্বশেষ কক্ষপথে 1, 2 এবং 3 ইলেকট্রন থাকবে। একটা ইলেকট্রন থাকতে পারে, দুটো ইলেকট্রন থাকতে পারে, অথবা 3টে ইলেকট্রন থাকতে পারে। সে সকল মৌলগুলোকে আমরা ধাতু বলবো। ধরো আমি একটা ধাতু লিখি, লিথিয়াম। লিথিয়াম হচ্ছে 3। লিথিয়ামে যদি আমরা ইলেকট্রন বিন্যাস করি, দেখো লিথিয়ামের ইলেকট্রন বিন্যাস করলে পাবো প্রথম কক্ষপথে 2টা ইলেকট্রন, আমরা সবাই জানি 2টা। এর পরের কক্ষপথে একটা ইলেকট্রন। দেখো এই সর্বশেষ কক্ষপথে একটা ইলেকট্রন আছে, তার মানে এটা হচ্ছে ধাতু। আবার যদি আমরা লিথিয়াম, বেরিলিয়াম এভাবে যদি আমরা যাই তাহলে দেখবো পর্যায়ক্রমে 1, 2, 3 যাদের ইলেকট্রন বিন্যাসের পরে অর্থাৎ সর্বশেষ কক্ষপথে একটা করে ইলেকট্রন থাকবে, সেই সব 1, 2, 3 ইলেকট্রন থাকবে, সেই সকল মৌলকে আমরা ধাতু বলি। এখন আসো ধাতব ধর্ম। যে সকল মৌল ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আয়নে পরিণত হয় তাদেরকে আমরা ধাতু বলি। ধাতু সময়ের এই বৈশিষ্ট্যটাকে বলা হয় ধাতব ধর্ম। মৌলের ধাতব ধর্ম অর্থাৎ যে সকল মৌল ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আয়নে পরিণত হওয়ার বৈশিষ্ট্য অর্জন করে তাদেরকে বলা হয় ধাতব ধর্ম। ধাতুর ধাতব ধর্ম। এখন আসো আমরা পর্যায় সারণীতে কিছু মৌল আছে এর যে ধাতব ধর্ম নিয়ে আলোচনা করব। ধাতব ধর্মটা কি? তাদের পর্যায় সারণীতে দুটো জিনিস আছে, একটা হচ্ছে গ্রুপ আর একটা হচ্ছে পর্যায়। কোন পর্যায়ে মৌলসমূহের উপর থেকে নিচে গেলে তাদের ধাতব ধর্ম কি হবে, অথবা উপর থেকে নিচে আসলে তাদের ধাতব ধর্ম কি হবে, অথবা ডান থেকে বামের দিকে গেলে ধাতব ধর্ম কি হবে, অথবা বাম থেকে ডানের দিকে আসলে ধাতব ধর্ম কি হবে, এইটাই এখন আমরা আলোচনা করব। ধরো মৌলসমূহের উপর থেকে নিচে আমি প্রথম পর্যায়ে প্রথম গ্রুপটা নিয়ে আলোচনা করি। প্রথম গ্রুপ উপর থেকে নিচে দিকে লিথিয়াম আছে, লিথিয়ামের পর সোডিয়াম আছে, লিথিয়ামের পর সোডিয়াম আছে, সোডিয়ামের 11। সোডিয়ামের যদি আমরা ইলেকট্রন বিন্যাস করি, ইলেকট্রন বিন্যাস করলে দেখো কি দেখবো, প্রথম কক্ষপথে হবে কয়টা? প্রথম কক্ষপথে হবে 2টা, দ্বিতীয় কক্ষপথে হবে 8টা,
এরপরে 3 নম্বর কক্ষপথে কয়টা হবে দেখো, 3 নম্বর কক্ষপথে প্রথম কক্ষপথ 2টা, দ্বিতীয় কক্ষপথ 8টা, তাহলে 4 4 এর 6 আর 2 এর 8। সর্বশেষ কক্ষপথে তাহলে 11টার মধ্যে 8 আর 10টা গেলে 8 থাকে কয়টা, একটা। তাহলে আমরা আর একটা ইলেকট্রন দিয়ে দেব, আর একটা ইলেকট্রন এখানে দিয়ে দিলাম। তাহলে দেখো আমরা লিথিয়ামের সর্বশেষ কক্ষপথে একটা, সোডিয়ামের সর্বশেষ কক্ষপথে একটা। আরেকটা মৌল নিয়ে আলোচনা করি। এই গ্রুপে আরেকটা মৌল আছে, সেটা হচ্ছে পটাশিয়াম। পটাশিয়াম হচ্ছে 19, পটাশিয়াম 19 নিচে লিখি, না হলে 19 পটাশিয়াম 19 এর দিকে আমরা 19 এর আমরা দেখো পটাশিয়াম 19 এর এখন আমরা ইলেকট্রন বিন্যাস করি। প্রথম কক্ষপথে থাকবে 2টা, দ্বিতীয় কক্ষপথে থাকবে 8টা, তৃতীয় কক্ষপথে থাকবে 8টা, চতুর্থ কক্ষপথে থাকবে একটা ইলেকট্রন, 4 নম্বর কক্ষপথে থাকবে তার একটা ইলেকট্রন। তাহলে এই 19টা ইলেকট্রন পূর্ণ হয়ে গেল। এখন দেখো উপর থেকে নিচে যখন আমরা দেখো পর্যায় সারণীতে যখন আমরা দেখো পর্যায় সারণীতে যখন আমরা উপর থেকে নিচের দিকে যাব, উপর থেকে নিচের দিকে আসতেছি। দেখো প্রথমে হাইড্রোজেনকে আমরা ধরবো না, কারণ হাইড্রোজেন হচ্ছে ধাতু এবং অধাতু উভয়ের আচরণ বৈশিষ্ট্য এর আছে। এই জন্য আমরা হাইড্রোজেনকে বাদ দিয়ে লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম এভাবে আমরা যাব। তো এখন দেখো যখন আমরা লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়ামে আসলাম, দেখো প্রথমটা বলছে এখানে যে ধাতব ধর্ম কি ইলেকট্রন ত্যাগ করতে পারার যে ক্ষমতাটা আছে সেটা হচ্ছে ধাতব ধর্ম। দেখো এর 3টে ইলেকট্রন ছিল, সর্বশেষ কক্ষপথে একটা, এরও একটা, এরও একটা। প্রতিটা ক্ষেত্রে দেখো উপর থেকে নিচে আমরা যাচ্ছি, প্রতিটারে সর্বশেষ কক্ষপথে একটি করে ইলেকট্রন বিদ্যমান আছে। এখন আমার প্রশ্ন হলো সবার তো একটা করে ইলেকট্রন আছে, কে আগে ইলেকট্রনটা ত্যাগ করার ক্ষমতা অর্জন করবে, কে আগে ইলেকট্রন ত্যাগ করবে, এটা হচ্ছে মূল বিষয়। অর্থাৎ আমরা জানি যে সকল মৌল বা ধাতু সর্বপ্রথম ইলেকট্রন ত্যাগ করবে সে তার ধাতুর ধর্মটা বেশি হবে। এই 3টা মৌলের মধ্যে কে আগে ইলেকট্রনটা ত্যাগ করতে পারবে সেটা হচ্ছে বড় বিষয়। যে আগে ইলেকট্রন ত্যাগ করতে পারবে তার ধাতুর ধর্ম বেশি, আর যে পরে ইলেকট্রন ত্যাগ করতে পারবে তার ধাতুর ধর্ম কম। এখন দেখো আমরা জানি মৌলের সময় পরমাণুতে 3টা কণিকা থাকে। স্থায়ী কণিকা কয়টা? 3টা। একটা হচ্ছে নিউক্লিয়াসে কয়টা স্থায়ী কণিকা থাকে? 3টা। একটা হচ্ছে ইলেকট্রন, প্রোটন আর নিউট্রন। ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। ইলেকট্রনের চার্জ ঋণাত্মক, প্রোটনের চার্জ ধনাত্মক। যতগুলো ইলেকট্রন থাকবে ততগুলো প্রোটন থাকবে। এখন দেখো এর নিউক্লিয়াসে যেহেতু ইলেকট্রন 3টা, তাহলে প্রোটন থাকবে 3টা। এর যেহেতু 11টা ইলেকট্রন, তাহলে এর প্রোটন থাকবে 11টা। পটাশিয়ামের 19টা ইলেকট্রন, তার মানে প্রোটন আছে 19টা। এখন মজার বিষয় হলো কে আগে ইলেকট্রন ত্যাগ করবে। দেখো এটা আমরা নির্ণয় করবো পরমাণুর ব্যাসার্ধের উপরে নির্ণয় করবো। পরমাণুর ব্যাসার্ধটা কি? নিউক্লিয়াস থেকে সর্বশেষ কক্ষপথে যে দূরত্বটা হবে, ধরো এটা নিউক্লিয়াস, এই নিউক্লিয়াস থেকে সর্বশেষ কক্ষপথের যে দূরত্বটা হবে সেটা হচ্ছে তার ইলেকট্রন ত্যাগ করার ক্ষমতাটা দ্রুত হবে, তাড়াতাড়ি হবে না দেরিতে হবে সেটা নির্দেশ করে। দেখো এখান থেকে এই দূরত্বটা দেখো কত কাছে, এখান থেকে এই দূরত্বটা একটু দূরে। তুলনামূলক লিথিয়াম থেকে সোডিয়ামের দূরত্বটা একটু দূরে। আবার দেখো আমরা যদি পটাশিয়ামের ক্ষেত্রে যাই তাহলে সোডিয়ামের থেকে আরো একটু দূরে। তার মানে ধরো আমি এখানে দাঁড় হয়ে আছি, তুমি আছো অনেক দূরে। আমি এখান থেকে তোমাকে যে আকর্ষণ করব, আমার আকর্ষণটা একটু দূর হয়ে যাচ্ছে, কিন্তু কেউ যদি আমার কাছাকাছি থাকে তাহলে তার আকর্ষণটা বা সে যদি পড়ে যায় তাকে আমি খুব দ্রুত ধরতে পারবো। ধরো তুমি অনেক দূরে আছো, আমি তোমাকে ধরতে যাবো, কারণ আমি
তুমি পড়তেছো, আমি তোমাকে ধরতে যাবো, যেতে যেতে তুমি পড়ে যাবা, কিন্তু যে আমার সন্নিকটে থাকবে তাকে, সে যদি পড়তে যায় তখন আমি তাকে যদি ধরি তাহলে তাকে আমি খুব ক্লোজলি বললে একটা ধাপ দিয়ে আমি তাকে ধরতে পারবো। তাহলে এখানে দেখো লিথিয়ামের সর্বশেষ ইলেকট্রনটা যখন চলে যাবে, চলে যেতে গেলে মানে সে নিউক্লিয়াসের খুব কাছাকাছি আছে, তাকে যেতে গেলে একটু বেশি জোরে ধাক্কা দিতে হবে, মানে সে পড়তে চাইলেও নিউক্লিয়াস তাকে ধরবে। সোডিয়ামের ক্ষেত্রে লিথিয়াম থেকে একটু সে দূরে আছে, এই জন্য নিউক্লিয়াসটা তাকে একটু কম আকর্ষণ করবে। আবার দেখো পটাশিয়ামের ক্ষেত্রে একদম সর্বশেষ ইলেকট্রনটা অনেক দূরে আছে, তার মানে তাকে যদি একটু টোকা দেওয়া যায় সে পড়ে যাবে, কারণ নিউক্লিয়াস তাকে আটকাতে আটকাতে সে পড়ে যাবে। তার মানে এই তিনটা মৌলের মধ্যে আমরা দেখলাম পারমাণবিক ব্যাসার্ধ যার অনেক দূরে আছে, অর্থাৎ নিউক্লিয়াস থেকে সর্বশেষ কক্ষপথটা যত দূরে হবে সে তত তাড়াতাড়ি ইলেকট্রন ত্যাগ করতে পারবে। তার মানে এই তিনটার মধ্যে আমরা দেখলাম ইলেকট্রন ত্যাগ করবে সর্বপ্রথম পটাশিয়াম, সর্বপ্রথম পটাশিয়াম, কারণ পটাশিয়ামের দূরত্বটা বেশি। যেহেতু লিথিয়ামের দূরত্বটা অনেক কাছে সেহেতু লিথিয়াম আগে ইলেকট্রন ত্যাগ করতে পারবে না, আগে ইলেকট্রন ত্যাগ করবে পটাশিয়াম। তাহলে এখানে এই ধরনের এমসিকিউ থাকবে, দেখো যে তিনটা মৌল বা চারটা মৌল বা দুটো মৌল দেওয়া আছে, এই দুটো মৌলের মধ্যে কার ইলেকট্রন ত্যাগ করার ক্ষমতাটা বেশি বা কার ধাতব ধর্ম বেশি। তাহলে আমরা ইলেকট্রন বিন্যাস করে দেখব কার ইলেকট্রন ত্যাগ করার ক্ষমতাটা বেশি হবে বা কার ধাতব ধর্ম বেশি। তাহলে আমরা এখান থেকে একটা সিদ্ধান্ত উপনীত হলাম যে একই গ্রুপের উপর থেকে নিচে যখন আমরা নামবো, পর্যায় সারণীর একই গ্রুপের উপর থেকে যখন নিচে নামবো তখন মৌল সময়ের ধাতব ধর্ম বৃদ্ধি পাবে, মৌল সময়ের ধাতব ধর্ম বৃদ্ধি পাবে। আমি আবারও বলতেছি, পর্যায় সারণীর একই গ্রুপের উপর থেকে যখন নিচের দিকে আমরা নামবো তখন মৌল সময়ের পর্যায়যুক্ত মৌল সময়ের ধাতব ধর্ম বৃদ্ধি পাবে। উপর থেকে নিচের দিকে যখন আমরা নামবো মৌল সময়ের ধাতব ধর্ম বৃদ্ধি পাবে, একই সঙ্গে অধাতব ধর্ম হ্রাস পাবে বা কমে যাবে। অধাতব ধর্মটা কি আগে এটা জানো? অধাতব ধর্ম মানে অধাতু ব্যক্তি যারা চকচক করে না, বিদ্যুৎ পরিবহন করে না, তারাই হচ্ছে পড়ে গেলে ঝনঝন শব্দ করে না, তারা হচ্ছে অধাতু। অথবা আমরা বলতে পারি যে সকল মৌল ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক আয়নে পরিণত হয় তাদেরকে আমরা অধাতু বলি। আবার এইভাবে বলা যায় যে সকল মৌলের ইলেকট্রন বিন্যাসের সর্বশেষ কক্ষপথে 4, 5, 6, 7 ইলেকট্রন থাকে তাদেরকে অধাতু বলা হয়। আবারও বারবার করে বলতেছি শোনো, যে সকল মৌলের ইলেকট্রন বিন্যাসের সর্বশেষ কক্ষপথে 4, 5, 6, 7 ইলেকট্রন থাকে তারা হচ্ছে অধাতু। অথবা এরা বিদ্যুৎ পরিবহন করবে না, চকচক করবে না, পড়ে গেলে ঝনঝন শব্দ করবে না, অথবা এরা কি ইলেকট্রন যারা ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক আয়নে পরিণত হয় তাদেরকে বলা হয় অধাতু। এখন দেখো মৌল সময়ের আমরা ধাতব ধর্মটা কি পাইলাম? ধাতব ধর্মটা পাইলাম উপর থেকে নিচে দিকে গেলে ধাতব ধর্ম বৃদ্ধি পাবে, একই সঙ্গে অধাতব ধর্ম হ্রাস পাবে। এখন আসো আরেকটা বৈশিষ্ট্য কি আছে? মৌল সময় শুধু কি উপর থেকে নিচে আছে না, আমরা এখন পর্যায়ে যাব। একই পর্যায়ে বাম থেকে ডানের দিকে যদি যাই, আমরা বাম থেকে ডানের দিকে যদি যাই তাহলে আমাদের কি হবে? বাম থেকে ডানের দিকে গেলে আমাদের কি হবে সেটা আমরা এখন জানবো। বাম থেকে ডান বলতে বাম থেকে ডান, একই পর্যায়ে যখন আমরা বাম থেকে ডানের দিকে যাবো, এটা তো গ্রুপ নিয়ে আলোচনা করবো, উপর থেকে নিচে গ্রুপ, এখন এই দিকে যাই। আচ্ছা দেখো লিথিয়ামের পরে কি আছে? বেরিলিয়াম। লিথিয়ামের পর কি আছে? বেরিলিয়াম। বেরিলিয়ামটা আছে 4, এর ইলেকট্রন বিন্যাসটা একটু করে দেখি। দুইটা চারটা বেরিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন। বোরন হচ্ছে 5, বোরন হচ্ছে 5। দেখো এবার একই পর্যায়ে বাম থেকে ডানের দিকে যাও। বাম থেকে ডানের দিকে 2 নম্বর পর্যায়ে দেখো লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন। দেখো লিথিয়ামের 3টা ছিল ইলেকট্রন দিলাম, বোরনের শেষ কক্ষপথে, বোরনের যেহেতু 4 শেষ কক্ষপথে 2টা, বেরিলিয়ামের 2টা থাকবে, বোরনের কটা? 3টা, কার্বনের 4টা। এখন দেখো 1, 2, 3 পর্যন্ত এরা কি? এরা আছে ধাতু।
4 হয়ে গেছে, তার মানে এটা অধাতু। তার মানে আমরা এখান থেকে আরেকটা বৈশিষ্ট্য পাইলাম, একই পর্যায়ের বাম থেকে ডানের দিকে যাব, ধাতু থেকে কি হবে, অধাতুর দিকে চলে যাবে, ধাতু থেকে অধাতুর দিকে চলে যাবে। আরেকটা জিনিস খেয়াল করো, দেখো যেহেতু এর ইলেকট্রন ছিল কয়টা, এর ইলেকট্রন ছিল 3টা, এর ইলেকট্রন হচ্ছে 4টা, এর ইলেকট্রন হচ্ছে 5টা, এর ইলেকট্রন হচ্ছে 6টা, সরি এর ইলেকট্রন সর্বশেষে একটা, এর 2টা, এর 3টা, এর 4টা, সর্বশেষে মার্ক করে দিচ্ছি। দেখো এর হচ্ছে একটা, এর হচ্ছে 2টা, এর হচ্ছে 3টা, এর হচ্ছে 4টা। এখন প্রশ্ন হলো এগুলোর মধ্যে কে আগে ইলেকট্রন ত্যাগ করবে, কে আগে ইলেকট্রন ত্যাগ করবে, এটা হচ্ছে মূল বিষয়। কে আগে ইলেকট্রন ত্যাগ করবে, দেখো এর একটা, এর 2টা, এর 3টা, এর 4টা। স্বাভাবিকভাবে যার একটা ইলেকট্রন আছে, অর্থাৎ এর সর্বশেষ ইলেকট্রনটা নিউক্লিয়াসকে একটা ইলেকট্রন দ্বারা আকৃষ্ট করতেছে বা একটা দ্বারা ধরে রাখছে। এ কয়টা, 2টা। তুমি এক হাতে একজনকে ধরে আছো, আমি 2 হাতে একজনকে ধরে আছি। তোমার কাছ থেকে আগে ছুটে যাবে না আমার কাছ থেকে আগে ছুটে যাবে? নিশ্চয়ই তোমার কাছ থেকে আগে ছুটে যাবে, কারণ তুমি এক হাতে তাকে ধরে আছো আর আমি ধরে আছি 2 হাতে। তার মানে লিথিয়াম বেরিলিয়ামের সঙ্গে পারবে না, কারণ বেরিলিয়ামের সর্বশেষ কক্ষপথে 2টা ইলেকট্রন আছে। আবার দেখো বোরন, বেরিলিয়াম থেকে বোরনের 3টা, সে 3টা হাতে ধরছে, তার মানে এর শক্তি বেরিলিয়াম থেকে বোরনের শক্তি অনেক বেশি। আবার দেখো কার্বনের সর্বশেষ 4টা হাত আছে, তার মানে 4টা দিয়ে নিউক্লিয়াসকে আকর্ষণ করছে, তার মানে এই 3টা থেকে আগে ইলেকট্রন ত্যাগ করতে পারবে না। তাছাড়া এ হচ্ছে কি অধাতু, কার্বন হচ্ছে অধাতু। কার্বন যেহেতু অধাতু ইলেকট্রন ত্যাগ করবে না, ইলেকট্রন গ্রহণ করবে, তার মানে এর ধাতব ধর্মটা থাকবে না, ধাতব ধর্ম হ্রাস পাবে। তাহলে আমরা বলতে পারি একই পর্যায়ে বাম থেকে ডানের দিকে গেলে ধাতব ধর্ম হ্রাস পায়। উল্টা যদি বলি একই পর্যায়ে ডান থেকে বামের দিকে গেলে ধাতব ধর্ম বৃদ্ধি পায়। তাহলে আমরা যদি বাম থেকে ডানের দিকে যাই ধাতব ধর্ম হ্রাস পাবে, কিন্তু অধাতব ধর্ম বৃদ্ধি পাবে। অধাতব ধর্ম কেন বৃদ্ধি পাবে? কারণ তাদের ইলেকট্রন গ্রহণ করার ক্ষমতাটা বৃদ্ধি পাবে। কারণ এর 4টা, এর সর্বশেষ কক্ষপথে আরো 4টা ইলেকট্রন লাগবে। এরপরে যে থাকবে নাইট্রোজেন, তার থাকবে 5টা, সে আর 2টা হলে আর 3টা হলে তোমার অষ্টক পূর্ণ করতে পারবে। এরপরে যত যাবে ক্লোরিন যা আছে, নিয়ন পর্যন্ত নিয়ন পর্যন্ত যা যাবে, এরা আরো কম ইলেকট্রন আকাঙ্ক্ষা থাকবে। তার মানে এরা একটা করে ইলেকট্রন গ্রহণ করবে। যারা একটা করে ইলেকট্রন গ্রহণ করে তারা খুব সহজেই একটা করে ইলেকট্রন পায়, কিন্তু 2টা ইলেকট্রন গ্রহণ করতে গেলে একটু সময় সাপেক্ষ এবং একটু বেশি সংগ্রাম করতে হয়। ঠিক এই কারণে যখনই আমরা বাম থেকে ডানের দিকে যাব ধাতব ধর্ম হ্রাস পাবে, অধাতব ধর্ম বৃদ্ধি পাবে, এটা মনে রাখবে। আরেকটা জিনিস দেখো, যখন আমরা একই গ্রুপের উপর থেকে নিচের দিকে যাব তখন কি হবে, তখন আমাদের সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন ঠিক থাকবে, কিন্তু কক্ষপথ বৃদ্ধি পাবে। সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন একটাই থাকবে, কিন্তু আমাদের কি হবে, ইলেকট্রনের যে শক্তি স্তর, এই শক্তি স্তর বৃদ্ধি পাবে। কিন্তু বাম থেকে ডানের দিকে গেলে ইলেকট্রন বৃদ্ধি পাবে, বাট আমরা গ্রুপ যখন একই গ্রুপের উপর থেকে নিচের দিকে যাব ইলেকট্রন ঠিক থাকবে সর্বশেষ কক্ষপথে, বাট আমাদের কক্ষপথ বৃদ্ধি পাবে। আর যখন বাম থেকে ডানের দিকে যাব তখন ইলেকট্রন বৃদ্ধি পাবে, কক্ষপথ একই থাকবে। তাহলে পারমাণবিক ব্যাসার্ধ কখন বৃদ্ধি পাবে? উপর থেকে নিচের দিকে যখন যাব তখন পরমাণুর ব্যাসার্ধ বৃদ্ধি পাবে। ব্যাসার্ধ বলতে নিউক্লিয়াস থেকে কক্ষপথের দূরত্ব যত বেশি হবে, অর্থাৎ সর্বশেষ ইলেকট্রনের দূরত্ব যত বেশি হবে, পারমাণবিক ব্যাসার্ধ তত বৃদ্ধি পাবে। কিন্তু দেখো যখন আমরা বাম থেকে ডানের দিকে যাব, এই একটা ইলেকট্রন দিয়ে সর্বশেষ একটা ইলেকট্রন দিয়ে আকর্ষণ করতেছে, তার মানে ব্যাসার্ধটা একটু কম বড় হবে। কিন্তু এই যখন 2টা, এর থেকে এ আরো ছোট হয়ে আসবে। এই যখন 3টা, এ আরো কাছে নিয়ে আসবে, তার মানে এ আরো ছোট হয়ে যাবে। যখন এর সর্বশেষ 4টা আছে তখন সে আরো ছোট হয়ে আসবে। তার মানে বাম থেকে ডান দিকে গেলে পারমাণবিক ব্যাসার্ধ হ্রাস পায়, আবার বিপরীত যদি বলি ডান থেকে বামের দিকে গেলে পারমাণবিক ব্যাসার্ধ একই গ্রুপের উপর থেকে নিচের দিকে গেলে আমাদের পারমাণবিক ব্যাসার্ধ বৃদ্ধি পাবে। আবার এখানে আমাদের ধাতব ধর্মটাও বৃদ্ধি পাবে, অধাতব ধর্ম কমে যাবে। আবার একই পর্যায়ে বাম থেকে ডানের দিকে গেলে পারমাণবিক ব্যাসার্ধ কমে যাবে, ধাতব ধর্ম
হ্রাস পাবে এবং অধাতব ধর্ম বৃদ্ধি পাবে। অপোজিট যদি বলি তাহলে ডান থেকে বামের দিকে গেলে ধাতব ধর্ম বৃদ্ধি পাবে, অধাতব ধর্ম না। একই পর্যায়ে যখন আমরা ডান থেকে বামের দিকে যাব ধাতব ধর্ম হ্রাস পাবে, ধাতব ধর্ম বৃদ্ধি পাবে আর অধাতব ধর্ম হ্রাস পাবে। আবার পরমাণুর ব্যাসার্ধ বৃদ্ধি পাবে ডান থেকে বামের দিকে গেলে। আশা করি তোমরা ভিডিওটা বুঝে গেছো, আজকে ক্লাসটা বুঝে গেছো। আজকে আমি যে মৌলের পর্যায়বৃত্ত ধর্ম নিয়ে ধাতব এবং অধাতব ধর্ম এবং পারমাণবিক ব্যাসার্ধ নিয়ে যে আলোচনা করলাম তোমরা বুঝে গেছো। এই ধরনের যদি আরো ভিডিও পেতে চাও অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে।